কার্যত বিজেপির এই আন্দোলন থেকে কোনো লাভ হলো না। এই আন্দোলনটা একদম সম্পূর্ণ মধ্যবিত্তের আন্দোলন। কাজে মমতাকে এইটা আটকাতেই হতো। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গতকালের রাত্রিরে যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা এবং তারপরে জুনিয়র ডাক্তারদের যে সমস্ত শর্ত ছিল তার অনেকটাই মেনে নেওয়ার পরে রাজ্যবাসীর কাছে মমতার একটা নতুন রূপ সামনে এসেছে। এই বিষয়টা নিয়ে আজকে রাজনৈতিক বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি যেটা আপনার সঙ্গে আগেও আলোচনা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের সাংবাদিক জীবনে ঠিক এরকম ভাবে কম্প্রোমাইজ করতে আগে কখনো সম্ভবত দেখিনি। তা কি রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জায়গায় আসতে হয়েছে, এটা যদি আপনি আপনার আমাদের দর্শকদের কাছে যদি বিশ্লেষণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বরাবর বলে থাকি যে উনি হচ্ছেন একজন পলিটিক্যাল ক্রিচার, একেবারে আদ্যন্ত রাজনৈতিক। আদ্যন্ত রাজনীতিক বলে তিনি রাজনৈতিক যে কৌশল সেটা কিন্তু ব্যবহার করতে জানেন এবং করেন। কিন্তু যেটা উনি করেছেন, যেটা উনি ইউএসপি ছিল দিদি। দিদি মানে হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের যে দিদি, যে সব সামলায়, সমস্ত সামলায়, সে যা বলবে সেটাই হবে। এবং এইটা থেকে যখন ক্ষমতায় এসেছেন, সেইটা করে করে যখন দেখেছেন সেটা লাভ হচ্ছে মানুষের কাছে, তখন কি হয়, স্বভাবতই তখন সেইটার উপরে বেশি ব্যাংক করতে থাকে সবসময়। আর তার থেকে কি হয়, তার থেকে একটা অ্যারোগেন্স আসে, একনায়কতন্ত্র আসে, ফাসিজম আসে, সবই ওটা থেকে আসে। ক্ষমতার থেকে যে উৎপন্ন হয় যে সমস্ত শক্তিগুলো, সেটা ওনার এসেছে, ওনার মধ্যে ছিল, বীজ হয়েছিল সুপ্ত ভাবে, সেটা পরে বহিরূহ হয়েছে। এবারে উনি এটা কেন করলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব রেলেভেন্ট। কেন রেলেভেন্ট? উনি অনেকদিন ধরেই কিন্তু করছিলেন না। লক্ষ্য করো, দেখো, পরপর কিন্তু করেননি, একেবারেই নত হননি, কারুর কথা শোনেননি, তিনি নিজের মতন থেকেছেন। প্রথম দিন গিয়েছিলেন, কিছু কিছু কথা বলে যা যা বলেছেন তাতে বোঝা গিয়েছিল তিনি এই দাবিগুলোকে মানছেন না। তিনি মোটামুটি নিজের ওকে সরিয়ে দিচ্ছেন, সরিয়ে দিয়ে আরেকটা জায়গায় সন্দীপ ঘোষকে বসিয়ে দিচ্ছেন। দ্যাট মাচ, মানে পুরস্কার দেওয়ার মতো। হ্যাঁ, সেটা কিছুই করেনি। পুরস্কার দেওয়ার মতোই বলতে পারি, বা সরিয়ে দেওয়া, ঠিক আছে আমি তোমাদের কথা শুনে সরিয়ে দিলাম, ওই ঘরের এই ভান্ডার থেকে দিয়ে ওই ভান্ডারে দিলাম, এইটা করেছে। এখন সেটা হলো না। কেন হলো না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে কিন্তু একটা রাজনৈতিক, খুব আমি বলবো একটা 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 অঙ্ক আছে, একটা সমীকরণ আছে। সমীকরণটা হলো এটাই, তুমি লক্ষ্য করে দেখো, এই যে কর্মকাণ্ডটা হলো, আন্দোলনটা হলো, সেই আন্দোলনটা যার ভিত্তি করে হলো সেটা একেবারে মর্মান্তিক ঘটনা। একটি তরুণী চিকিৎসকের নির্মমভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা। আমি সেটা আবেগের প্রশ্ন, কিন্তু সেই আবেগের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমেছিল। বিজেপি নেমেছে, কংগ্রেস নেমেছে, আবার তার সঙ্গে সিপিএমও নেমেছে। এবারে ডাক্তারদের মধ্যে কেন, যে কোনো সমাজে প্রত্যেকটা মানুষেরই কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতে পারে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারে, প্রত্যেকটা মানুষেরই আছে, কোন দলকে পছন্দ করে। কিন্তু উনি যতদিন রাজনৈতিক দলেরা সরাসরি নাম ছিল, উনি একেবারে ইল্ড করেননি, কিছুতেই শুনলেন না, কারুর কথায় না। বিজেপি নবান্ন অভিযান করেছে, একেবারে মানে কার্যত এটাকে সমূলে বিনষ্ট করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এবং যখন দেখলেন, দেখো এটা এই হিসেবটা লক্ষ্য করো, মমতা ব্যানার্জি নত হয়েছেন সেটা আমি পরে আসছি, কিন্তু এর পেছনে রাজনীতিটা কি হতে পারে? রাজনীতি এটাই, যখন দেখলেন দুবার বিজেপির নেতা নেত্রীদের এই ডাক্তাররা ঢুকতে দিলেন না, গো ব্যাক করলেন, একদম বললেন এখানে ঢুকতে পাবে না। তো প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি সর্বক্ষেত্রে, মমতা ব্যানার্জির এই রাজ্যে এবং সারা দেশে। বিজেপিকে এখন তিনি বুঝেছেন, বিশেষ করে এই রাজ্যে বঙ্গ বিজেপি তার হচ্ছে প্রধান প্রতিপক্ষ, কারণ শুভেন্দু অধিকারী আছেন। শুভেন্দু অধিকারীকে উনি যাই হোক
শুভেন্দু অধিকারীকে উনি কিছুতেই পছন্দ করতে পারেন না বা গ্রহণ করতে পারবেন না, কখনোই পারবেন না। সুকান্ত মজুমদারের সঙ্গে যদি বা ওনার কথাবার্তা হতে পারে, আলোচনা হতে পারে, শুভেন্দু অধিকারীকে উনি কিছুতেই মেনে নিতে পারেন না। এর কারণ যেমন রাজীব গান্ধী যেমন ভিপি সিং কে মেনে নিতে পারবেন না, পারতেন না, মোরারজি দেশাই যেমন ইন্দিরা গান্ধীকে মেনে নিতে পারতেন না, সম্ভব ছিল না, এক্ষেত্রেও তাই। উনি দেখলেন বিজেপি কিন্তু সরে গেল, কার্যত বিজেপির এই আন্দোলন থেকে কোনো লাভ হলো না, তাহলে পড়ে থাকলো বামেরা। বামেদের এখনো পর্যন্ত উনি মনে করছেন না এমন শক্তি হয়ে গিয়েছে যে তাকে তার সঙ্গে টেক্কা দিতে পারে এইটা। কিন্তু এটা তো হলো একটা তার পজিটিভ প্লাস পয়েন্ট, যেটা নেগেটিভটা কোথায়? নেগেটিভটা খুব মারাত্মক, সেটা কিন্তু ওনাকে ক্যালকুলেট করতে হয়েছে। নেগেটিভটা হচ্ছে নাগরিক সমাজ যে আন্দোলনটা করলো তাতে ওনার যে মূল বেস, এখানে আমরা ধরে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে দুখানা বেস আছে, ভিত আছে। একটা হচ্ছে সংখ্যালঘু মুসলিম, আর আরেকটা হচ্ছে মহিলারা। আমি সংখ্যালঘুদের ধরছি না, কারণ সংখ্যালঘুদের কিন্তু অনেকেই আছেন যারা সিপিএম এর সঙ্গেও সম্পৃক্ত এবং কংগ্রেসের সঙ্গে তাই। আমি অন্যরা যাই বলে আমি মানি না খুব একটা, কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলাদের একচেটিয়া একেবারে ভরসাস্থল কার্যত এই মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলারা রাত্রে নামলেন, পদ দখল করলেন এবং এটা প্রমাণ করলেন যে তারা পছন্দ করছেন না, বারবার বলে দিলেন জোর গলায় সোচ্চারে যা যা দাবি জানালেন তা কিন্তু মমতার পক্ষে খুব বিপদ সংকেত। কারণ মমতার যে মূল ভোট ব্যাংক, যে মহিলাদের ভোট ব্যাংক যদি সরে যায় তাহলে একটা বিরাট ক্ষতি হবে তার। আর যে ইঙ্গিতটা যাবে, যে বার্তাটা যাবে, সেটাও খুব মারাত্মক। কারণ আমি নিজেও খোঁজ দিয়েছি, এখন প্রচুর মহিলা সত্যি এটা হয়েছে অনেকেই যারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়েও আর খুব একটা তুষ্ট নয় মমতার উপরে। কারণ তাদের ধারণা হয়েছে যে সরকারই আসুক লক্ষ্মীর ভান্ডার দেবে, কারণ সবাই দিচ্ছে, অন্যান্য রাজ্য দিচ্ছে, বিজেপি শাসিত রাজ্য দিচ্ছে, আর বামফ্রন্টটা বলেইছে আমরা এর বিরোধিতা করি না, কাজেই এইটা কাজ করলো না। কংগ্রেসের ম্যানিফেস্টোতেও আছে এবং কংগ্রেস তাদের শাসিত রাজ্যতেও দিচ্ছে, করছে, কংগ্রেস আর বেশি টাকাও দিচ্ছে, বেশি টাকা দিচ্ছে, হ্যাঁ, কর্ণাটকে দিচ্ছে, তেলেঙ্গানা দিচ্ছে। হ্যাঁ, এবারে মমতার যদি এই মহিলা ভোট ব্যাংকে যদি ধস নেমে যায়, এটা কিন্তু খুব সম্ভাবনা আছে এবং আমি এখনো কিন্তু সেই সম্ভাবনা দেখছি। সেই সম্ভাবনাটা দেখে শুধুমাত্র কিছু জুনিয়র ডাক্তারের আন্দোলন বোধে এটাকে তিনি ভাবেন, ধরছেন না, তিনি মোটেই ধরছেন না। যথেষ্ট পলিটিক্যালি উনি বললাম তো সাউন্ড, যথেষ্ট রাজনৈতিক বুদ্ধি ধরেন, জ্ঞান ধরেন। এখন তিনি দেখলেন নত হওয়া ছাড়া, পিছিয়ে যাওয়া ছাড়া, কয়েক পা পিছিয়ে যাওয়া ছাড়া, ব্যাকফুটে খেলা ছাড়া তার কোনো জায়গা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাজনীতির ব্যাপারই না, রাজনীতির প্রশ্নই নেই এখানে। এখানে প্রশ্ন হচ্ছে তার নিজের ভোট ব্যাংক, নিজস্ব ভোট ব্যাংক এবং নিজের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা ভীষণভাবে ধাক্কা খাবে, এইটা একটা। আর আরেকটা হচ্ছে যে ঘটনায় এটা ঘটেছে, প্রথমেই বললাম যে আবেগ যেটা, সেটা তো হয়েছে এক নারীর লাঞ্ছনা, নারী ধর্ষিতা এবং নারীর খুন হওয়া, এবং তার সঙ্গে চিকিৎসকদের একটা বিশাল অংশ তার বিরুদ্ধে চলে যাওয়া। চিকিৎসকদের ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা তো চলবে না, উনি জানেন সেটা। এই দুটো মিলিয়েই ওনাকে ভাবতে হয়েছে। তবে প্রথম কথা, আমার ধারণা এই যে মহিলাদের এত এই যে এইভাবে রাস্তায় নেমে পড়া, তার বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়া, এইটা তাকে ভীষণভাবে ভাবিয়েছে আর তাকে বাধ্য করেছে। হ্যাঁ, বাধ্যই করেছে, বাধ্য হয়েছেন তিনি পিছিয়ে যেতে, না পিছিয়ে গেলে আর কোনো উপায় ছিল না। এটা হ্যাঁ, আপনি যেটা বললেন যে মমতার ভোট ব্যাংকে একটা একটা সেই অর্থে একটা ধস আপনি দেখতে পাচ্ছেন, ফাটল দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এর মিশ্র ইয়েও পেয়েছি, উল্টোও পেয়েছি। অনেক সাংবাদিকই মনে করেন, সিনিয়র সাংবাদিকে, যে এই আন্দোলনটা একদম সম্পূর্ণ মধ্যবিত্তের আন্দোলন, মধ্যবিত্ত এবং আরবান মধ্যবিত্ত মূলত, এবং যে জেলা শহরগুলোতেও হচ্ছে সেগুলো জেলা শহরের আরবান যারা রয়েছেন তাদেরই আন্দোলন, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এর কোনো প্রভাব নেই, এবং মধ্যবিত্ত একটা আলাদা শ্রেণী হিসেবে এই আন্দোলনে উঠে এসছে।
হ্যাঁ, যে মধ্যবিত্তরা সাধারণত কোনো রকম ভাবে কোনো ইয়েতে থাকে না, আন্দোলনে কখনো সেভাবে পার্টিসিপেট করে না। তো এইরকম আপনার কি মনে হয় সত্যি যে প্রত্যন্ত এলাকায় যেখানে মমতার সব থেকে বেশি বেশ, সেইখানেও এর প্রভাব পড়েছে? যাতে আপনি ধসের কথাটা বললেন আপনি। আমি এটা বলছি, আমি নিজে খোঁজও নিয়েছি, যেটা যারা বলেছেন তারা আংশিক সত্য, পুরোপুরি নয়। আমি কেন আংশিক বলছি, এটা ঠিক যে প্রত্যন্ত যে জায়গা আছে, প্রান্তিক যে এলাকাগুলো আছে, সেখানে মহিলাদের মধ্যে এতটা প্রভাব পড়েনি। কিন্তু যেটা এবারে আশ্চর্য ঘটনা হচ্ছে এখানে, যে পুরুলিয়ার প্রত্যন্ত জনপদ, আমি কিন্তু প্রত্যন্ত গ্রাম বলছি না, জনপদ, সেই জনপদের যে মহিলারা, সেই মহিলাদের কাছেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার খুব বিরাট, মানে তাদের প্রয়োজন, এমন নয় যে তাদের প্রয়োজন নয়। তারাও কিন্তু মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তার কারণটা কি? তার কারণ এই যে অ্যাসপিরেশন, যে কোনো বাড়ির মহিলাদের তুমি যদি দেখো, যে বেশিরভাগ বাড়িতে তাদের মনে হচ্ছে তাদের মেয়েরা, আমি ছেলেদের কথা বলছি না, মেয়েরা একটা কিছু কাজ করবে, বড় কাজ করবে, এবং তাদের নিরাপত্তায়, এই যে নিরাপত্তার প্রশ্নটা, যেটা একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেল তার সামনে, এইটা ভাবিয়েছে, সমস্ত মায়েদের ভাবিয়েছে এবং বাবাদেরও ভাবিয়েছে। এই ভাবনাটা চালিয়ে যেতে কতক্ষণ, অন্যান্যদের মধ্যে চালিয়ে যেতে কতক্ষণ, যদি এটা চলতে থাকতো তাহলে অন্যান্যদের মধ্যেও এটা চালিয়ে যেতে পারতো বলে আমার ধারণা। একটা, প্রথমত, খুব যে প্রান্তিক মানুষের মধ্যে এখনো পর্যন্ত প্রভাব পড়েছে তা পড়েনি, এবং মমতা অতদিন অপেক্ষা করতে পারতেন না, হয়তো ভবিষ্যতে যদি পড়ে যেত, এটা একটা। তবে তুমি যেটা বললে ওইটা খুব একটা ঠিক নয়, যে মধ্যবিত্ত সমাজ বা মধ্যবিত্ত যে শ্রেণী তারা আন্দোলনের নামে নিয়ে রাখে, এটা ঠিক নয়। বরং উল্টোটাই আমি দেখেছি, যে কোনো দেশে, যে তুমি যেটাকে, আমরা যেটাকে আরবান এলিট ক্লাস বলি বা মধ্যবিত্ত শ্রেণী বলি, এই মধ্যবিত্ত শ্রেণী মূলত কি হয়েছে, বরাবরই অন্যান্যদের কাছে বিশেষ করে পথ দেখানোর কাজ করেছে। সে তুমি রামমোহন থেকে আরম্ভ করে যে কোনো তুমি যাও, আমি তো ঈশ্বরচন্দ্র ছাড়া সেইভাবে সমাজ সংস্কারক ওই রকম পরিবার থেকে উঠে আসা আর কাউকে বিশেষ আমি ওই রকম ভাবে ঊনবিংশ শতকেও দেখিনি। তুমি রবীন্দ্রনাথ বলো, রামমোহন বলো, যাই বল, আমি বিদ্যাসাগরের কথাটা বাদ দিলাম, এখনো তাই। তুমি যদি সিঙ্গুর ধরো, সিঙ্গুর আন্দোলন বা তারপরে নন্দীগ্রাম আন্দোলন, কলকাতার রাস্তায় মফস্বলে কারা এগিয়ে এলো? যতদিন না এই যে বুদ্ধিজীবী শ্রেণী যাদের বলি, যাদের অনেকে ব্যঙ্গ করা হয় ফেসবুকে অনেক, কিন্তু তারাই কিন্তু এগিয়ে এসেছে। তারা এগিয়ে এলে অনেকের মনে একটা ভরসা তৈরি হয়, আর অনেকে বলে যে এরা বলছেন যখন, তখন নিশ্চয়ই ব্যাপারটা ঠিক। এটা একটা হয়, এর একটা প্রভাব আছে। একটা প্রভাব নেই যারা বলছেন, আমি সেটা মানি না, প্রভাব তো অবশ্যই আছে। তবে তুমি যেটা বলছো এটাও ওই ওই জিনিসটা তো অবশ্য আংশিক সত্য নিশ্চয়ই মনে করি। আমি নিজেও দেখেছি যে প্রত্যন্ত এলাকায় দরিদ্র চাষি মহিলা, তাদের মধ্যে এটা অতটা প্রভাব ফেলেনি। তার আরো একটা কারণ আছে। কারণ হচ্ছে, দেখো, তারা এমন ভাবে জীবন যাপন করে, তাদের সেই মারি নিয়ে ঘর করার মতন, তাদের আর যুদ্ধের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার মতন এখনো ভারতবর্ষের যে বিশেষ করে রাজ্যেরও বিভিন্ন গ্রামাঞ্চলে যে সমস্ত মহিলারা কাজ করেন, তারা সেভাবেই কাজ করেন অনেকেই। তারা জানেন যুদ্ধের সঙ্গে লড়াই করতে হয়, তারা জানেন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়, প্রতিকূল অবস্থায় নদীতে পড়লে সাঁতার কাটতে হয়, এটা জানে তারা। তাই জন্য সবসময় যে তারা খুব একটা এটাই ভাবিত হয় তা নয়। আরেকটা জিনিস, তারা যখন অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তখন এই মধ্যবিত্ত শ্রেণী খুব একটা গর্জে ওঠে না, এইরকম ভাবে ওঠে না। এটা তাদের অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে, যে এটা এটা হবে না, এর চেয়ে বেশি হবে না, উই কান্ট এক্সপেক্ট মোর দেন দিস। এটা খুব মারাত্মক। এটা তো হলো, আমি এখানে এই প্রসঙ্গে আসছি না, কারণ এটা সোশিওলজি, এটা সামাজিক প্রশ্ন, সেটা করতে গেলে কি করতে হবে না করতে হবে সব পরের কথা। আমরা মমতার ভোটের ব্যাংকের দিকেই, কিন্তু ইন স্পাইট অফ দ্যাট, সত্ত্বেও যারা জনসভায় যান, অনেক বিরাট যে অংশ মহিলাদের যে অংশ মমতার জন্য পথে নামেন,
তাদের মধ্যে যদি দেখা যায়, যদি 100 জনের মধ্যে 25 জনও বিরূপ হয়ে যান, তাহলে তো অবশ্যই ধস, অবশ্যই তার একটা বিরাট একটা প্রভাব পড়ে। কারণ সেই 25 জনে তো সেটা সীমাবদ্ধ থাকে না, সেই 25 জন আরো 25 জনকে তো প্রভাবিত করতে পারেন, করার সম্ভাবনা থাকে। এটা কিন্তু মমতা বুঝেছেন, বোঝেননি তা বলবো না, বোঝেননি তা নয়, অবশ্যই। অনেকে, এটা তুমি যেটা বলছো এটা ঠিকই, অনেকেই বলছেন, প্রবীণ যারা সাংবাদিক আমাদের মতো হয়তো বলছেন যে এটা প্রভাব, কিন্তু প্রভাব তো একভাবে হয় না। তুমি মনে করে দেখো না, রিজওয়ানুর মারা যাওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্যকেও পিছিয়ে যেতে হয়েছিল, কিছু হতে হয়েছিল, তদানীন্তন পুলিশ কমিশনার তাকে সরাতে হয়েছিল, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছিল। কোথায় সমস্যাটা হয়? এরপরে যদি আরো একটা এই ধরনের কোন প্রশাসনিক ব্যর্থতা, অপদার্থতা ঘটে যায়, হাইপোথেটিক্যালি বলছি, যদি ঘটে যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা যদি না মিটত এবং থেকে যেত এবং সেটা ঘটে যেত, তাহলে একটা বিপুল আকার ধারণ করত, তখন কিন্তু সেগুলো আটকানো খুব মুশকিল। কাজে মমতাকে এইটা আটকাতেই হতো। কারণ সামনে যতই ব্যঙ্গ করা হোক, উৎসব অমুক, সাধারণ বাঙালিদের মনে ভীষণ রকম লাগে যে উৎসব পালন আমরা করব না, যে ঘটনা ঘটেছে সেখানে যদি তিনি যদি এটা সামলাতেই না পারতেন, তাহলে প্রথমত এটা বাঙালির মনে মনে হতো যে দিদিকে দিয়ে হচ্ছে না, ইনি আর পাচ্ছেন না। আর দ্বিতীয়ত হতো, আমি যেটা বলছিলাম, আরেকটা কিছু ঘটনা ঘটে গেলেই তার যে একসঙ্গে যে সমন্বিত যে চেহারাটা আমরা দেখতাম, সেটা কিন্তু সামলানো মমতার পক্ষে খুব কঠিন হতো। কারণ তারপরে পরপর ধাক্কা আসতেই থাকে। ঠিক এটা হয়েছে, তুমি বামফ্রন্টের সময় তুমি দেখেছো, ঠিক একটাই হয়েছে, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। তারপরে 235 থেকে বামফ্রন্ট হঠাৎ এরকম ধস নেমে হয়ে গেল, হ্যাঁ হলো। এবং তারপরে যে যে পরিমাণ এই যে তৃণমূলের যে সমস্ত মেজো সেজো ছোট নেতারা এবং তাদের সঙ্গে দলের প্রশ্রয় পুষ্ট যে সমস্ত গুন্ডা বাহিনী বলবো, গুন্ডা মাস্তান সমস্ত, তারা যেভাবে দখল তো করেছে, তারপরে বিরোধী শূন্য করে দিল কার্যত। সিপিএম কে, বিজেপি কে কেউ আসে, কিন্তু ভ্যাকিউম তো ছিল না, ভ্যাকিউমটা কেউ না কেউ পূরণ করে দেয়। এইটা মমতা নিশ্চয় আন্দাজ করেছেন যে ভ্যাকিউমটা থাকবে না, এই ভ্যাকিউম তো থাকবে না, শূন্যস্থান কেউ না কেউ পূরণ করবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু কেউ করবে। এই যে নাগরিক আন্দোলনটা যদি নাগরিক বিপ্লব হয়ে যায়, তাহলে খুব মারাত্মক। আমি বিপ্লব হবে না, গণতান্ত্রিক দেশে বিপ্লব হবে না, কিন্তু বিদ্রোহ তো হতে পারে। সেইটা হয়ে গেলে, এবং মহিলারা যেভাবে বেরিয়ে এসেছেন, সেটা হয়ে গেলে মমতার পক্ষে 2000, আমি যেটা বলেছিলাম, যেহেতু এখন ইলেকশন নেই, কিন্তু ছোটখাটো ইলেকশন তো আছে। মনে করো সামনে কর্পোরেশন ইলেকশন আছে, দুর্গাপুর আছে, শিলিগুড়ি আছে, এবং আমি এখনই বলছি দুর্গাপুর এবং শিলিগুড়ি দুটোতেই কিন্তু তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনা প্রভূত আছে। এখন আমি নিজেই বলছি, এটা এই দুটোতেই কিন্তু খুব একটা জয়ের সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। বিভিন্ন এই সমস্ত বিশেষ করে এই আন্দোলনের কারণে, এমনিতে শহুরে জায়গা শহর, এবং এটা কলকাতাতেও এই সম্ভাবনা যথেষ্টই আছে, খুব স্বস্তিজনক অবস্থায় নেই। হ্যাঁ, কলকাতাতে এই সম্ভাবনা যথেষ্ট আছে, এবং কলকাতায় কিন্তু বামেদের একটা আমি দেখতে পাচ্ছি এই সম্ভাবনা, এই কোনো একটা লাভ হবে। তবে মমতা এই হিসেবটা তো করেছেন যে বামেদের ভোট বাড়লেও তার কোনো অসুবিধা নেই, কারণ তিনি বামেদের ভোট বাড়লে বিজেপির ভোট কাটবে, এটা উনি ধরে নিয়েছেন। কাজেই এই মতৈক্য যেহেতু বিরোধী পক্ষে নেই একেবারে, সেটা তার পক্ষে আছে, হিসেবটা আছে তার। মূল ভয়টা হচ্ছে তৃণমূলের নিজস্ব যে ভোট ব্যাংক, বিজেপির ভোট ব্যাংক কি সিপিএম এর ভোট ব্যাংক নিয়ে তিনি অতটা চিন্তিত নন, যতটা চিন্তিত নিজের ভোট ব্যাংক। এই নিজের ভোট ব্যাংকের মহিলা ভোট ব্যাংক, এই মহিলারা যে সরে যাচ্ছেন, সরে গেলেন, অনেকেই সরে গেছে, এটা যদি থেকে যায় তাহলে কিন্তু খুব মুশকিল, এটা উনি বুঝতে পেরেছেন। ঠিক। একটা জিনিস আমার মনে হয় আপনি যেটা বললেন, এটা যথেষ্ট যুক্তিপূর্ণ, এবং এই বোঝাটা বোধহয় মমতা খুব সম্প্রতি করেছেন। কারণ আমরা কয়েকদিন আগে মমতাকে বলতে শুনেছিলাম যে ওরা সিপির কথা যখন পদত্যাগের কথা বলা হলো, যে এখন পুজোর সময় কি তাকে সরিয়ে দেওয়া যায়,
তিনি নিজেই তো পদত্যাগ করতে চেয়েছিলেন আমার কাছে এসে, আমি তার পদত্যাগপত্র নিইনি। তার মানে কয়েকদিন আগে অবধি মমতা এইটা বুঝছিলেন যে সিপিকে পদত্যাগ না করিয়েও ব্যাপারটা সামলানো যাবে, কিন্তু গতকাল আমরা দেখলাম যে তিনি সেই জায়গাটা থেকে প্রায় একদম পুরো 180 ডিগ্রি ঘুরে গেলেন। হ্যাঁ, যে সিপিকে পদত্যাগের দাবি মেনে নিলেন তিনি সঙ্গে সঙ্গে। তার মানে এই বোধোদয়টা কি তার এই দুটো কয়েকটা দিনের মধ্যে হলো, যে আন্দোলনের তীব্রতা বা আন্দোলনের অন্য কোনো জায়গা থেকে তার মনে বা কোনো অন্য কোনো ফিডব্যাক বা দলের মধ্যে খানিকটা এটা আমি সম্পূর্ণ আমার গাট ফিলিং থেকে, সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে গাট ফিলিং থেকে বলতে পারি। যে গাট ফিলিং বলছে এইটা কপিল সিবাল জাতীয় কারোর পরামর্শ তিনি নিয়েছেন, এটা আমার ধারণা। কারণ আজকে না হলে রাজ্য সরকারের নাক কাটা যেত সুপ্রিম কোর্টে বলবার জন্য যে তুমি এই স্টেলমেটটা কাটাবার জন্য কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান, কি করেছো, কি ব্যবস্থা নিয়েছো, তুমি কত দূর করেছো, 1 নম্বর। 2 নম্বর, সিবিআই যে খুব কড়া মন্তব্য করেছে সেটা জানেন উনি, নিশ্চয়ই জেনেছেন, না জানার কিছুই নেই, ওনাদের কাছে সবই জানবে, এবং কপিল সিবাল তো জানবেনই। তো কপিল সিবালের মতন যারা আছেন, যে সমস্ত এইরকম আইনজ্ঞ বা যারা রাজনীতিক এবং আইনজ্ঞ দুটোই একসঙ্গে, তার দুটো দিকেই কপিল সিবালের ভীষণ রকমের দক্ষতা আছে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। তো তিনি এই পরামর্শটা তো অবশ্যই দেবেন যে আজকে সুপ্রিম কোর্টের সামনে যাতে বলবার মতো থাকে রাজ্য সরকারের, যে রাজ্য সরকার কতখানি লিবারাল, কতখানি উদার, কতখানি কাজ করছে। দুটো জিনিস খুব উল্লেখযোগ্য। আমার প্রথমে থেকে মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠকটা ডাকলেন, দুটো দিনই নিজের বাড়িতে বৈঠক ডাকলেন। কেন নবান্নে ডাকবেন না? বললে ছুটি ছিল। ছুটি থাকলে সিএম গেলে আবার ছুটি কিসের? সিএম যদি চান কি নবান্ন খুলবে না, এটা হতে পারে নাকি? ঠিক। এবং আরো অনেক জায়গা আছে, অনেক যেমন আপনি জানেন সেই ঘোষের সময় তথ্য কেন্দ্রে মিটিং হয়েছিল। হ্যাঁ, তথ্য কেন্দ্র হয়েছিল কাজে, কিন্তু কেন? তার কারণ আমি আমার নিজের বাড়ির দরজা খুলে দিলাম। এইটা হচ্ছে ভারতীয় আপ্যায়নের, আমন্ত্রণের একটা বিশেষ রীতি। আমার নিজের বাড়ির দরজা খুলে দিলাম। It carries my heart, মানে আমার যে হৃদয়ের যে জিনিস দিয়ে আমি কোথাও চেষ্টা করছি, এগুলো সবই কিন্তু আমি বলছি সবই খুব ইঙ্গিত, রাজনৈতিক ইঙ্গিত এবং কৌশল। এবং কপিল সিবাল ওনাকে নিশ্চয় বলবেন তো বটেই, কারণ কথা তো নিশ্চয় হয়েছে যে আপনারা কি করেছেন, রাজ্য সরকার কি করেছে, কি ব্যবস্থা নিয়েছে। কপিল সিবাল নাও বললে তার কোনো জুনিয়র বলতে পারেন, কিংবা অন্য আইনজ্ঞ যারা আছেন। আমি এই প্রসঙ্গে আপনার কথাটাকে একটু সমর্থন করে একটা ছোট্ট দিচ্ছি। আজকে কপিল সিব্বল যেভাবে বিব্রত হলেন সেই পোস্টমর্টেমের চালান নিয়ে, এটা তো রাজ্য সরকারেরই কেউ তাকে সাপোর্ট দিয়েছিল চালানের এই তথ্যটা, তাতে কপিল সিব্বলকে আজকে এটার জন্য প্রায় ক্ষমা চাইতে হলো। এইটা আমার মনে হয় তারপরে কলকাতা পুলিশের কাজে যথেষ্ট বিরক্ত হওয়াই স্বাভাবিক কপিল সিব্বলের পক্ষে। এই সুপ্রিম কোর্ট নিয়ে আমি এখন অতটা বলতে চাইছি না, তবে সুপ্রিম কোর্টের খুব, তোমাকে বলছি, তুমিও দীর্ঘদিন সাংবাদিকতা করছো, আমিও করছি। সুপ্রিম কোর্টে যারা এমিনেন্ট সমস্ত লয়ার্স ছিলেন, আমি তাদের বলছি, আমি কপিল সিবাল বা ইন্দিরা জয়সিং এর কথা বলছি না, বাকিদের, তাদের যা কার্যকলাপ দেখলাম আমার হাসি পাচ্ছিল, নিয়মিত এত হাসি পাচ্ছিল। মানে সত্যি কথা বলতে, আমি যারা সাংবাদিকের যখন খবর লেখা হয় তার আগে যে চেক করা হয়, হ্যাঁ, চেক এন্ড ক্রস চেক যাকে বলা হয়, চেক করি তখন যে বেসিক জিনিসগুলো থাকে যেগুলো কিছুতেই অ্যাভয়েড করা যায় না, সেই সব জিনিস সুপ্রিম কোর্টে টাইমটা পর্যন্ত প্রপারলি সেখানে মেনশন করা নেই, যে কোন টাইম এক্স্যাক্টলি কোন টাইম, আচ্ছা কোন কতক্ষণের ভিডিও আছে। 27 মিনিট একজনরা বলছেন, একজন বলছে 7 ঘন্টা। সেই 7 ঘন্টায় কিসের আছে? আমরা তো যে কোনো সাংবাদিক যখন খবর দেখা হয়, যদি কেউ লেখে, তখন তো এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, 7 ঘন্টা তুমি যে লিখলে, সেই 7 ঘন্টায় কি ছিল, কোথাকার, কোন জায়গার, তার কোনো উত্তর নেই। কাজেই আমি দেখলাম আমাদের রাজ্য সরকারের ক্ষেত্র, আমি অপোজিশনকে অত ধরবো না, কারণ আমি আবার ওই প্রসঙ্গে যদি যাই, আপনি যেটা বলছিলেন যে এই সিপির কে সরিয়ে দেওয়া এবং মমতার এই উপলব্ধি, এখানে একটা অন্য থিওরিও আসছে, একটা যে সিপি কে সরিয়ে দেওয়ার পেছনে
গত পরশুদিন রাত্রির বেলায় এই ইয়েকে ধরে নেওয়া, যখন ওসি টালাকে যখন অ্যারেস্ট করা হলো, তারপরে পুলিশ, কলকাতা পুলিশ মহলে, কলকাতা পুলিশের মধ্যে বিশেষ করে যারা ওসি লেভেলে এবং ইন্সপেক্টর লেভেলে আছে, আমার কিছু বন্ধু বান্ধব তার মধ্যে আছেন, তাদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কারণ একজন ওসির পক্ষে, যেখানে পুলিশ কমিশনার নিজে যাচ্ছেন, যে ঘটনাস্থলে রয়েছেন, যেখানে ডিসি নর্থ, সেও একজন আইপিএস অফিসার, সেখানে তিনি রয়েছেন, তার পক্ষে ডিসিশন নিয়ে সমস্ত অকুস্থল ঘিরলেন কিনা, এটা নিলেন কিনা, ওটা নিলেন কিনা, এইরকম একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেই সবাই জানাচ্ছেন। তো তখন একটা বিপদের আশঙ্কা কিন্তু কলকাতা পুলিশের মধ্যে থেকে কিন্তু আসছে, কারণ বেশিরভাগ পুলিশ অফিসাররাই কিন্তু ইন্সপেক্টর বা এই লেভেলে, আমাদের যে ম্যাক্সিমাম কনস্টেবলের পরেই প্রায় তাদের সংখ্যা। এই বিপদের আশঙ্কায় একজন আইপিএসকে বাড়িতেও যেতে হয়েছিল, ওই অভিজিৎ বাবুর বাড়িতে। তো সেইটা কি চাপা দেওয়ারও একটা প্রচেষ্টা হলো, যে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়াতে অন্তত এই বার্তাটা গেল যে আমরা তার পাশে দাঁড়াচ্ছি না বিনীত গোয়েলের এই কাজে। তুমি যেটা বললে, দেখো দুটো ঘটনা হয়েছে। তুমি যেটা বলছো আমি লক্ষ্য করেছি খুবই, সেটা হচ্ছে প্রথমত এই অভিজিৎ বাবুকে সরিয়ে দেওয়াতে পুলিশ মহলে অনেক, মানে একটা বড় অংশে এটা এটা একটা একটা ভীষণ রকমের এটা একটা প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়াটা হয়েছে আমি দেখলাম বিভিন্ন জনের, এমনকি তারা ওপেনলি ফেসবুকেও লিখছে, অভিজিৎ বাবুকে কেউই মনে করছে না যে অসৎ খুব ব্যক্তি বলে, এটা অনেকে মনে করছেন বলির পাঠা। এমনকি তুমি তো জানো এটাও যে সিপিএম কাউন্সিলর তিনি পর্যন্ত অভিজিৎ বাবুর হয়েই কার্যত লিখে আবার তাকে উইথড্র করতে হয়েছে, কারণ পার্টি থেকে বলেছে লেখা চলবে না। কাজেই এই 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 জিনিসটা একটা খুব ভীষণ রকমের প্রতিক্রিয়া হওয়ার খুব স্বাভাবিক, এটা হতেই পারে। এবং কোনো সিনিয়র অফিসার না দাঁড়ানো, পাশে না দাঁড়ানো একটা ভীষণ রকমের দলের মধ্যে তার একটা প্রভাব হয়েছে। এবং আমি তো শুনেছি একাধিক অফিসারকে যেতে হয়েছিল ওনার বাড়িতে, শুধু একজন আইপিএস অফিসার নয়, আরো একাধিক অফিসারকেও যেতে হয়েছে, বলতে হয়েছে, বোঝাতে হয়েছে, এরকম কারণ। তুমি যেটা বলছো এটা একটা কারণ হতেই পারে, না হওয়ার কিছু কারণ নেই, হতেই পারে, হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তবে ওই ওই ব্যাপারটাই যেহেতু আমি যাচ্ছি না, কারণ ওইটার মধ্যে পুলিশ এবং সিবিআই এর মধ্যেও কিন্তু একটা ভেতরের মধ্যে একটা খুব সমন্বয়ের অভাব তৈরি হতে পারে বলে আমার ধারণা। এবং সেটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আজকে বলেছেন আলাদাভাবে যে পুলিশকেও সাহায্য করতে হবে সিবিআই কে, এই কথাটা বলেছেন তিনি, বলতে হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে যদি বলা যায়, একজন আইপিএস অফিসারই বলেছেন যে আমরা এটাকে মেনে নিচ্ছি না। হ্যাঁ, তো বলেছেন সাহায্য করতে হবে, এটা বলেছেন। তা আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত দিক বিচার করে এটা মমতার পক্ষে এখন এই সিদ্ধান্ত না নিলে, যেটা হতো, উনি না নিলে পারতেন, উনি না নিতেই পারতেন, নিজের জেদ ধরে বসে থাকতে পারতেন, গো ধরে বসে থাকতে পারতেন, কিন্তু তাতে তার দলের মধ্যে যে বিক্ষোভ সেটা বাড়তে থাকতো। কেন বাড়তে থাকতো? কারণ মনে করতো, তারা ধরেই নিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সামলাতে পারছেন না। ইতিমধ্যে যেটা দলের মধ্যে হয়েছে, আমি বলেছি, আগের দিনও বলেছি তোমাকে, যে একটা দলের মধ্যে একটা আলাদা বৃত্ত, আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে, তাই তৈরি তো হয়েছে। এবং তারা কিন্তু বসে আছে এটা দেখবার জন্য যে মমতা ব্যর্থ হবেন কবে বা হতে পারেন, যাতে দুটো জিনিস হয়, হয় তিনি ব্যর্থ হলেন, আর না হলে ব্যর্থ হলেন না কিন্তু তাদের কাছে টেনে নিলেন, ওই যে অপর যে বৃত্তটা, তাদের ডেকে বললেন তোমরা আমাকে সাহায্য করো, তোমাদের সাহায্য ছাড়া আমি পারছি না। এবং মমতাকে তো সেই সেই যে জায়গাটা, অবস্থানটা, সেই অবস্থান তো মমতা নেবেন না, এখন এই মুহূর্তে নেবেন না। তাহলে তার একটাই কাজ ছিল যে, আমি আপনার সঙ্গে এই অনুষ্ঠানটা ঢোকার আগেই দেখলাম সুখেন্দু শেখর রায় আবার সরব হয়েছেন, এবং দলের থেকে সাথে সম্পর্ক তিনি আস্তে আস্তে আরো বেশি মুখপাত্র ন্যাচারালি তিনি যে মুখপাত্র ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, সুখেন্দু শেখর রায় সেই পদটা ছেড়ে দিয়েছেন, উনি মুখপাত্র ছিলেন, পদটা ছেড়ে দিয়েছেন, সেইটা উনি বলেছেন। তো এই সুখেন্দু শেখর একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলেই, কাছের লোক, কাজ খুবই কাছের লোক। এবং আরেকটা জিনিস তুমি, আমার মনে হয় যে এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে তার লাভ হতে পারে, আর তার ক্ষতি হতে পারে।
তার লাভ হতে পারে যদি তিনি এটার থেকে শিক্ষা নিয়ে সমস্ত দলের খোল নলচে পাল্টে ফেলতে পারেন, বহুবিধ জায়গায় পরিবর্তন আনতে পারেন। তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আবার দলের কাছে একটা আলাদা বার্তা দিতে পারেন যে আমি দেখব, সব করব, আমি কাউকে রাখবো না, কোন রকমের অনিষ্ট হতে দেব না দলের। এইটা একটা করতে পারেন, যদি করতে পারেন, এখন সময় আছে তার হাতে। আর যদি তিনি সত্যি দেখা যায় করতে পারলেন না, তিনি যদি এখনো দেখা যায় যে তিনি যারা তার পাশেই আছে, যাদের মনে করছে তাদের তিনি প্রশ্রয় দিয়েই বড় করে রাখবেন বা পাশেই রাখবেন, তাদের ছাড়া তাদের চলবে না, তাহলে কিন্তু আবারও যদি এরকম ধরনের ঘটনা ঘটে, তাহলে তার পাশে আর কেউ আসবে না। এটা একটা মারাত্মক ক্ষতি হতে পারে। এই একটা সন্ধিক্ষণে, এটা একদম সন্ধিক্ষণ ছাড়া কিছু বলবো না, মমতার একটা রাজনৈতিক জীবনের একটা সন্ধিক্ষণ বলে মনে করছি আমি। এটা খুব চমৎকার বললেন। আমাদের একদম শেষ সময়, আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখবো, যে এই মুহূর্তে তৃণমূলের মধ্যে যে ঐক্যর ছবিটা দেখা দরকার ছিল, যে বিপদ তৃণমূল দল যে একটা খুব বিড়ম্বনায় রয়েছে, এটা তো সব, সে ঐক্যর ছবিটা আপনি আগের দিনও বলেছেন, আমরা দেখতে পাচ্ছি না। এরপরে মমতার এই যে এখন নমনীয় যে রূপ, আগে মমতার রূপের সঙ্গে এখন মমতার যে অনেক তো তফাৎ, এরপরে কি এই ঐক্যটা আবার ফেরার একটু সম্ভাবনা আছে বলে মনে হয়, না এটা আরো বেড়ে যেতে পারে? দেখো, এইটাতে আমি বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর কাছে শিক্ষা পেয়েছেন, পরিষ্কার এটা। কিন্তু তাদের যা ক্যারিসমা ছিল, ক্যারিসম্যাটিক প্রেসেস ছিল, তাদেরও কিন্তু জীবনে এইরকম অবস্থা হয়েছে, হয়নি তা তো নয়। ইন্দিরা গান্ধী তো হয়েছে। ইন্দিরা গান্ধী তখন কিন্তু আর দেখেননি পাশে কি আছেন, তিনি সরাসরি জনগণের কাছে চলে গিয়েছেন, চলে গিয়ে বলেছেন আমি তোমাদেরই লোক, আমি তোমার প্রমাণ করতে ছেড়েছেন। তিনি প্রমাণ করেছেন তিনি তাদেরই লোক, সম্পূর্ণ সব পাল্টে দিয়েছেন, সবকিছু দরকার বিপুল ভোটে ফিরেও এসেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যদি করতে পারেন তাহলে প্রমাণ হবে, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে তিনি ফেল করবেন। তিনি এখন সেটাই করবার চেষ্টা করছেন, এটি আমি বলছি। তিনি দলের কাছে এই প্রমাণটা করতে চাইছেন, দলও আমার কাছে কিছু না, আমি যদি মনে করি আমি নেত্রী, আমি জনগণের নেত্রী, বাংলার নেত্রী, বাংলার মা ভাই বোনেরা আমাকেই পছন্দ করেন, এইটা তিনি এখন করবার চেষ্টা করবেন বলে আমার ধারণা। সময় একদম শেষ গৌতম দা, তবু একটা প্রশ্ন করার আমি লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা ঘটছে সেটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পদ ছেড়ে দিয়ে আতিশিকে বসিয়ে দিলেন এবং তিনি দ্রুত নির্বাচন চাইছেন, মহারাষ্ট্রের সঙ্গে নির্বাচন চাইছেন। বাংলায় কি এরকম হতে পারে? খুব অল্প কথা। বাংলায় এরকম হবে না, বাংলায় এরকম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমি। বাংলায় এরকম সম্ভাবনা এই কারণেই নেই, কারণ মমতা এই রিস্কটা নেবেন না। আর অরবিন্দ কেজরিওয়ালের এই ঝুঁকিটা না নিলে হতো না, নিতেই হতো। কারণ লোকসভায় যে অবস্থা হয়েছে, লোকসভায় দিল্লিতে একটাও পায়নি, এটা ভুলে যেও না। আর এখানে মমতা কি করেছেন, নিজেকে প্রমাণ করেছেন যে না আমি শেষ কথা, বিজেপির এতগুলো কমিয়ে দিয়েছি, বামেরা কিছু পায়নি। এর দুটো সম্পূর্ণ আলাদা, রাজনৈতিক চিত্রটাই আলাদা। সেই জন্য অরবিন্দকে এখন নিজের জায়গায় ফিরে আসতে হবে আলাদা। এখানে আমি এই রাজ্যে দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর আপনি রাজনৈতিক ব্যাখ্যা করলেন। আপনারাও যারা এই অনুষ্ঠানটি দেখলেন তারা অবশ্যই আপনাদের যেটা মনে হবে আপনারা কমেন্ট বক্সে, যেমন আপনারা জানিয়ে থাকেন প্রত্যেকটা ভিডিওর পরে প্রচুর কমেন্ট আসতে থাকে, আশা করি আমরা এখানেও সেই কমেন্ট পাবো এবং আমরা প্রত্যেকটা কমেন্টই কিন্তু এই কমেন্ট বক্সে আমরা রাখার চেষ্টা করি, যদি সেটার মধ্যে কোনো রকম অশালীন বা বেআইনি কিছু না থাকে। গৌতম দা, আপনি অনেক মূল্যবান সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের ধন্যবাদ। এবং একটা আমরা আবেদন রাখবো, যেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা যেমন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু রাখবেন, তেমন একইভাবে গৌতম দার একটি চ্যানেল আপনারা আছে, সেই চ্যানেলটিকেও আপনারা দেখবেন, সেটা গৌতম ব্যানার্জি অফিসিয়াল নামের চ্যানেল, সেটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং গৌতম দার ভিডিও নিয়মিত দেখবেন। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার।